আজকে আমরা শিখব কিভাবে প্রশ্নবোধক ও নাবোধক বাক্য করতে হয়। ইংরেজিতে বাক্য লিখতে গেলে বা বলতে গেলে এই ব্যবহারটা কিন্তু খুব প্রয়োজনীয় এবং প্রায় কিন্তু আমাদের এই ব্যবহারটা করতে হয়। এবং যে কোনো বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এই প্রশ্নবোধক বা নাবোধক বাক্য আমাদের করতে হচ্ছে। তো এই প্রশ্নবোধক বা নাবোধক বাক্য যখন আমাদের করতে হয় সেক্ষেত্রে আমরা প্রায় প্রশ্নবোধক বা নাবোধক করার সময় যে ভার্বের যে আগে পিছিয়ে করা বা নট নো বসানো সেটা কিন্তু প্রায় আমরা ভুল করি। তো আজকে আমরা এমন সহজ পদ্ধতিতে এই প্রশ্নবোধক বা নাবোধক বাক্য করা শিখব যাতে করে আমরা সহজেই যে কোনো বাক্য পেলেই, যে কোনো ইংরেজি বাক্য পেলেই তাকে আমরা সহজেই যাতে প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য করতে পারি। প্রথমে আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে প্রথমে আমরা দেখব। তো প্রশ্নবোধকের ইংরেজি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেক্ষেত্রে আমরা এই কোশ্চেন চিহ্ন বসাই যে বাক্যগুলোতে। তো প্রথমে বলি, এই ইন্টারোগেটিভ বাক্য করতে হয় দুটি ভাবে, দুটি রকম ইন্টারোগেটিভ বাক্য আমরা করি বা দেখি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব এক্ষেত্রে বাক্যের শুরুতে বসে। আর দ্বিতীয়টা হচ্ছে একটি ডাব্লিউএস বা এইচডব্লিউ থাকে। আমরা ডাব্লিউএস বলতে হু, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, এই যে যত আমরা ডাব্লিউএস বা শব্দ জানি সেই শব্দগুলো প্রথমে বসে, তারপরে আবার এই সাহায্যকারী বা হেল্পিং ভার্ব বসে। এবার দেখি যে আমরা এখানে যে ভার্বটিকে নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ যে ভার্বের উপর আমরা প্রশ্নবোধক বা নাবোধক করব সেই ভার্বগুলো কি কি হয়। প্রথমে যে ভার্বটি সেটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা বি, এই ভার্বগুলো যখন থাকে তখন আমরা এই ভার্বে কিন্তু আমরা কাজ করি। ওকে। হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাভ। ডু ভার্ব অর্থাৎ যে কোনো কাজ করা বা প্লে, ইট, সিং, যে কোনো ডু ভার্ব। এবং মোরাল ভার্ব অর্থাৎ শ্যাল বি। এই ভার্বগুলোর উপরে কিন্তু আমরা প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য করি। তো কেমন করে একটি বাক্যের স্ট্রাকচার হয় দেখি। প্রথমে থাকবে কি? একটি সাবজেক্ট থাকবে, তারপরে হয় বি ভার্বের মধ্যে যে কোনোটি থাকবে, তারপরে হ্যাভ ভার্বের মধ্যে যে কোনোটি থাকবে, তারপর ডু ভার্ব বা মোরাল ভার্ব। এমন যদি ঠিক সাবজেক্টের পরেই থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে এই যে ভার্বগুলি বাক্যের সাবজেক্টের পরে আছে এই ভার্বগুলিকে আমাদের জাস্ট সাবজেক্টের সামনে আমাদের বসাতেই কিন্তু সেটা প্রশ্নবোধক বাক্যের গঠনে চলে আসবে। তো যে কোনো প্রশ্নবোধক বাক্যের মূল ফরমেশন বা রুলসটা কি? সেটি হচ্ছে এ ভি অর্থাৎ অক্সিলারি ভার্ব বা এইচ ভি অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ যে কর্তা প্লাস মেইন ভার্ব অর্থাৎ এম ভি প্লাস অবজেক্ট। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যে কোনো প্রশ্নবোধক বাক্যের কিন্তু গঠন হচ্ছে প্রথমে যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব বসবে, তারপরে কিন্তু অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, যে সাবজেক্ট বাক্যে ছিল অ্যাসার্টিভ বাক্যে তার সেই সাবজেক্টের প্রভাব রাখতে হবে। তারপরে কিন্তু থাকবে মেইন ভার্ব এবং অবশ্যই কিন্তু সেখানে অবজেক্টিভ একটি থাকতে পারে বা নাও থাকতে পারে, এবং শেষে কিন্তু একটি দ্বিঘাত চিহ্ন আমাদের বসাতে হবে। এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্যে করার মূল গঠন। এবার আমরা কিছু নিয়ম এই প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে থাকে, সেই নিয়মগুলো এবার আমরা পরপর দেখে নিই। প্রশ্নবোধক বাক্যের যে মূল নিয়ম, তার যে প্রথম যেটি আমরা শিখব সেটি কি? যদি সাবজেক্টের পর একটি সাধারণ বাক্য, যে সাধারণ বাক্যের গঠন কেমন, যে সাধারণ বাক্যের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে যে কোনো সাধারণ বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যের যে গঠন, সেরকম কোনো বাক্য থাকলে সেক্ষেত্রে সাবজেক্টের পর যে ভার্বটি আছে সেই ভার্বটি যদি বি ভার্ব হয়, ঠিক সাবজেক্টের পর ঠিক পরের ভার্বটি যদি বি ভার্ব হয় অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ ভার্ব থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ওই অ্যাম, ইজ, আর বা ওয়াজ আরটাকে সেই সাবজেক্টের প্রথমে আনলেই কিন্তু বাক্যটি প্রশ্নবোধক হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু কোনো ডু, ডিড, ডাজ আনা যাবে না। অর্থাৎ বি ভার্ব, এটা যদি বি ভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি আনবো না, আমরা ডু, ডিড বা ডাজ আনবো না। ওকে, আমরা ডু, ডিড, ডাজ আনবো না। তাহলে কেমন করে হবে দেখে নিই বাক্যটা একটি উদাহরণ সাহায্যে। দেখো আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। প্রথম যে উদাহরণটি আছে সেটি হচ্ছে হি ইজ এ টিচার। এই বাক্যে সাবজেক্টের পর একটি বি ভার্ব বসে আছে। এখানে কিন্তু ইজের জায়গায় আমি এখানে ওয়াজও লিখতে পারি বা থাকতে পারে, কিন্তু নিয়ম কিন্তু একই হবে।
বাক্যে সাবজেক্টের পর যদি সরাসরি কোনো অ্যামিজার বা ওয়াজার থাকে, সেক্ষেত্রে কিন্তু এর প্রশ্নবোধক করতে গেলে শুধু ওই অ্যামিজার ওয়াজার থেকে ঠিক এর আগে আমরা বসাবো। অর্থাৎ এই ইজ বা ওয়াজ যদি থাকে, একে এই যে আমরা দেখতে পাচ্ছি, একে কি করব, শুধুমাত্র এর সামনে নিয়ে আসবো। তাহলে এর সামনে নিয়ে আসলে কি হবে, তাহলে বাক্যের শুরু কি দিয়ে হবে, ইজ বা ওয়াজ হি, তখন এই সাবজেক্টটা চলে আসলো, ঠিক তারপরে ইজ বা ওয়াজ এর পরে হি চলে আসলো, তারপরে বাকি কে ছিল, অবজেক্ট ছিল এ টিচার। দেখো এটি কিন্তু এবার প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়েছে। দ্বিতীয় যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, যে সাবজেক্ট এখানে ইউ, ইউ এর পরে দেখো একটি বিভার্ব আছে আর, এখানে আর এর জায়গায় কিন্তু আমরা ওয়ারও দেখতে পারি বা বসাতে পারি। তারপর দেখো লেখা আছে একটি ভাব লেখা আছে, ভাবটা কি, রিডিং। তাহলে ইউ আর বা ওয়ার রিডিং এ বুক বা শুধু বুক। তো এই আটটি সাহায্যকারী ভার্বের আছে এবং এখানে কিন্তু ইজ বা ওয়াজ কিন্তু এখানে প্রধান ভাব রূপে আছে। তাহলে প্রধান বিভাগ প্রধান ভাব রূপে থাকুক বা সাহায্যকারী রূপে থাকুক, বিভাগ থাকলে আমরা তার আগে ঠিক সাবজেক্টের পূর্বে আমরা বসিয়ে দেবো। তাহলে আটটা কোথায় নিয়ে আসবো, আটটা জাস্ট শুরুতে নিয়ে আসবো। তারপরে আটটা যদি মনে করো এই আটটা আমি তুলে নিয়ে আমি এখানে বসিয়েছি, তাহলে আটটা এখন যদি চেপে ধরি, আটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন কাকে আগে দেখতে পাচ্ছি, এখন ইউকে দেখতে পাচ্ছি, রিডিংকে দেখতে পাচ্ছি আর বুকটা দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে জাস্ট যাকে যাকে দেখতে পাচ্ছি শুধু তাকে কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কিভাবে বসাবো, আর ইউ রিডিং বুক দিয়ে শেষে কিন্তু অবশ্যই একটি প্রশ্নবোধক যে চিহ্ন দেব। দেখো পরেরটি যে লেখা আছে, শি ইজ ইন স্কুল। তো এখানে কিন্তু সাবজেক্টের পর প্রথম ভাবটি কি আছে, সাবজেক্টের পর প্রথম ভাবটি কি আছে, ইজ আছে। তো ইজটা কি করব, আমরা সাবজেক্টের ঠিক পূর্বে নিয়ে আসবো। সাবজেক্ট যদি ঠিক পূর্বে নিয়ে আসলে কি হবে, ইজটা বাক্যের শুরুতে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু যে ইজ চলে গেল, ইজটা কিন্তু এখানে নেই। অর্থাৎ এখন আমি দেখতে পাচ্ছি শি ইন স্কুল, যা আছে পরপর ঠিক তাই কিন্তু আমি বসিয়ে দেবো, অর্থাৎ শি ইন স্কুল। এইভাবে কিন্তু যে কোনো বিভাগ থাকলে তার প্রশ্নবোধক ঠিক এই নিয়মে কিন্তু করতে হবে। এবার আমরা করব কি করে হ্যাভ ভার্ব বা ডু ভার্ব যদি বাক্যে থাকে, সেক্ষেত্রে আমরা তার প্রশ্নবোধক বাক্য কিভাবে করব। একটি ইংরেজি বাক্যে সাবজেক্টের পর যদি হ্যাভ বা ডু ভার্ব একা থাকলে, অর্থাৎ সাবজেক্টের পর শুধুমাত্র আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে যে কোনো একটি ভার্বকে দেখতে পাচ্ছি, বা যে কোনো ডু ভার্বের একটি রূপ দেখতে পাচ্ছি, বা যে ডু নিজে একটি রূপে বসে আছে, তো সেক্ষেত্রে যদি এরা একা থাকে সাবজেক্টের পর, আমরা সেই বাক্যটিকে প্রশ্নবোধক করার জন্য ডু, ডিড এবং ডাজ আনবো। কি কি আনবো, ডু, ডিড এবং ডাজ আনবো। কিভাবে আনবো, চলো আমরা উদাহরণ সাহায্যে দেখি। ধরো এখানে লেখা আছে হি হ্যাজ এ কার। ওকে, হি হ্যাজ এ কার। তো অনেক বইতেই আমরা দেখতে পাই যে হ্যাজটাকে কিন্তু সামনে এনে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্নবোধক করেছে বা করে। হ্যাজটাকে সামনে এলে কেমন হবে, জাস্ট হ্যাজ হি এ কার। এটি কিন্তু প্রশ্নবোধক করা থাকে অনেক বইতে, এটি কিন্তু ভুল নয়। এবং আমি যে ব্যবহারটি শেখাবো সেটা কিন্তু অবশ্যই শিখতে হবে, এই কারণে এর কিন্তু অন্য একটি প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডুডি ডাজ কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তাই আমরা আগাম এই ডুডি ডাজের ব্যবহার করেই হ্যাভ এর যে ইউজটা সেটা কিন্তু আমরা শিখব। দেখো এখানে কি আছে, সাবজেক্টের পর হ্যাজ একা আছে, একটি মাত্র ভার্ব আছে এবং কর্তার অধিকার বোঝাচ্ছে। তো সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড একা থাকে, সেটা কর্তার অধিকার বোঝে। এক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট পর যে ভাবটি আছে সেটা কি ভাব, সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং এস যুক্ত। দেখো এস যুক্ত, অর্থাৎ যদি কোনো হ্যাভ ভার্ব বা ডু ভার্বের সাথে এস যুক্ত হয়, তাহলে আমরা কি করব, আমরা ডু, ডিড, ডাজ এর মধ্যে থেকে ডাজটাকে নেব, অর্থাৎ ডাজের সাথে কিন্তু এস যুক্ত আছে। এবার আমরা সাজাবো বাক্যটাকে। প্রথমে আমরা বাক্যটাকে সাজানো শিখি। কিভাবে সাজাবো, প্রথমে হি লিখলাম, এবার এই ডাজটাকে আমরা এখানে আনবো, হি ডাজ। এবার হ্যাজ, সাবজেক্টের পর এখানে হ্যাজ এর একটি মাত্র ভার্বের সাথে কিন্তু এস যুক্ত ছিল। এবার সাবজেক্টের পর ডুর সাথে কিন্তু আমরা এস বসিয়ে এই হ্যাজ এর কাজটা কিন্তু আমি এখানে করিয়ে দিচ্ছি। সুতরাং হ্যাজ কিন্তু এখানে আর হ্যাজ রূপে বসতে পারবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু কি রূপে চলে যাবে, এটা কিন্তু মূল রূপে চলে যাবে, অর্থাৎ মূল ভার্বে চলে যাবে। তো আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মূল ভার্ব কিন্তু হ্যাভ, তো এখানে তখন হয়ে যাবে হি ডাজ হ্যাভ এ কার।
ওকে, তো এবার দেখতে পাচ্ছি যে কটা ভার্ব আছে, সাবজেক্টের পর দুটি ভার্ব কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই দুটি ভার্ব যে পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে প্রথম ভার্বটা কিন্তু এখানে সাহায্যকারী এবং পরের ভার্বটা কিন্তু এখানে মেইন ভার্ব। ওকে, তো যখন এরকম সাহায্যকারী বা মেইন ভার্ব আমরা পেয়ে যাব, তখন সাহায্যকারী ভার্বটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তখন সেটাই তখন প্রশ্নবোধক বাক্য রূপান্তরিত করবে। তো আমরা কি করব, আমরা ডাস থেকে তুলে নিয়ে এবার সাবজেক্টের ঠিক সামনে বসাবো, অর্থাৎ আবার একটি যে গঠন করছি সেই গঠনে কি হবে, ডাসটা সামনে চলে আসলো। এবার ডাস যে সামনে চলে আসলো, ডাসটা যদি আমি চেপে ধরি, কারণ এখান থেকে আমি তুলে নিয়েছি বলে সেখানে আর নেই, ফাঁকা জায়গা। এখন দেখতে পাচ্ছি হি হ্যাভ এ কার। আমি যা যা দেখতে পাচ্ছি ঠিক তাইটাই বসাবো, তাহলে হি হ্যাভ এ কার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এখন অনেকে এখানে ভাবতে পারে যে হির পরে তো এখানে হ্যাভ হয়ে গেছে, এখানে হ্যাজ হওয়া উচিত, কিন্তু না, আমি কিন্তু এখানে ডাজ বসে কিন্তু আগে কিন্তু এখানে ডাজ বসিয়ে দিয়েছিলাম এবং এটা প্রশ্নবোধক করছি এবং হির আগে কিন্তু ডাজ এখানে বসানো আছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবং এই হ্যাভটা কিন্তু এখানে মূল ভার্বের হ্যাভ, তাই এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এবার দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পর একটি ভার্ব আছে, যে ভার্বটা কিন্তু হ্যাড ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পর এই হ্যাড ভার্বটা কিন্তু একাই আছে, অর্থাৎ এটা কিন্তু সাবজেক্টের পর যে সাবজেক্টের পর দেখো বসে আছে এখানে দে হ্যাড এ পেন, অর্থাৎ দে হ্যাড এ পেন, এখানে কিন্তু হ্যাড কিন্তু একা রূপে আছে, অর্থাৎ কর্তার অধিকারে আছে এবং সিম্পল পাস্ট টেন্সে আছে। তো আমি প্রেজেন্ট বা পাস্ট এখানে চিনতে পারছি না, কি করব, আমি দেখব সাবজেক্টের পর যে ভার্বটি আছে তার সাথে কি যুক্ত আছে। আমি আগে যে উদাহরণ সেখানে পড়েছিলাম এস বা এস থাকলে ডাজ আনতে হয়, ঠিক তেমনি ডি থাকলে বা ইডি থাকলে আমরা ডিড আনবো। কোনটা আনবো, ডিড আনবো। ওকে, তো আমি এটা কিভাবে সাজাবো, আমি সাজাবো ঠিক আগের নিয়মে, প্রথমে বসাবো দে, এবারে ডিডটাকে আমি এখানে বসালাম দে ডিড। এবার ডু ডিড ডাজ থাকলে কি করতে হয়, ডু ডিড ডাজ যখনই আমরা সাবজেক্টের পরে বসিয়ে ফেলবো তখন যে ভাবটা আমার প্রথমে দেয়া ছিল সেই ভাবটার মূল রূপ বসাতে হবে, অর্থাৎ মেইন রূপ বসাতে হবে। তো আমরা কি করবো, হ্যাড এর মূল রূপটা কি, হ্যাড এর মূল রূপ কিন্তু হ্যাভ, দে ডিড হ্যাভ এ পেন, এটা কিন্তু আমাদের সাজানো হলো। এবার আর কিছুই না, শুধুমাত্র ডিডটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তখন কিন্তু এটা প্রশ্নবোধক হবে। তাহলে প্রশ্নবোধক করলে কি করতে হবে, ডিড হি হ্যাভ এ পেন, ডিড হি হ্যাভ এ পেন, এটা কিন্তু আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে গেল। দেখো পরে আরেকটি উদাহরণ আমাদের দেওয়া আছে, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, এখানে কিন্তু হ্যাভটা কিন্তু একটি মাত্র ভার্ব আছে। তো হ্যাভ কিন্তু হ্যাভের সাথে কিন্তু এস নেই বা ডি নেই, তো এস থাকলে আমরা ডাজ আনছিলাম, ডি থাকার জন্য আমরা ডিড আনছিলাম, এবার হ্যাভ থাকার জন্য আমরা কি আনবো, তাহলে ডিড আর ডাজ যদি আনতে না পারি থাকলো কোনটা, ডু, আমরা কিন্তু এখানে ডু আনবো। একইভাবে সাজাবো, আই ডু হ্যাভ এ পেন। এবার ডু এর পরে হ্যাভটাকে মূল ভাব রূপে রাখতে হয়, আবার হ্যাভের মূল রূপ কিন্তু হ্যাভই, তাই হ্যাভই এখানে বসালাম। এবার আমরা দুটো ভার্ব পেয়ে গেছি, তো প্রথম ভার্বটা কিন্তু বাক্যের শুরুতে আমরা বসালে আমাদের কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এবার আমরা দেখি ডু ভার্ব যদি বাক্যে থাকে, একা থাকে, সেক্ষেত্রে আমরা কি করে তার প্রশ্নবোধক করব। দেখো আমি দুটি বাক্য লিখেছি, এই দুটি বাক্যে কিন্তু আমি এখানে ডু ভার্ব অর্থাৎ ডু ডিড ডাজ কেই না, আমি প্লে নামক যে ডু ভার্ব আছে সেটাকে কিন্তু ব্যবহার করেছি। তো প্রথমে লেখা আছে আই প্লে। আই প্লে মানে কি, আই প্লে মানে আমি খেলা করি। তো এখানে কিন্তু একটি মাত্র ভার্ব আছে, একটি মাত্র ডু ভার্ব আছে এবং দেখতে পাচ্ছি যে এর সাথে কিন্তু কোনো এস বা ইএস বা ডি বা ইডি বা ইএন কিছু যুক্ত করা নেই। তো আমরা জানি যে এস বা ইএস যুক্ত থাকলে সেখানে আমাদের ডাজ বসাতে হয় এবং ডি বা ইডি যুক্ত থাকলে সেখানে আমাদের ডিড আনতে হয়। তো
তো আমরা এখানে কি করব, যেহেতু একটি ভার্ব আছে আমরা ডু ডিড ডাজের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র ডু ভার্বটাকে আনতে পারবো, যেহেতু এর সাথে কোনো এস বা এস বা ডি যুক্ত নেই। তো আমরা কিভাবে সাজাবো, প্রথমে লিখবো আই ডু, যেহেতু এটি ডু ভার্বের মধ্যে ডু ভার্বের একটি অংশ তাই ডু আনলাম, এবং প্লে যেহেতু মূল ভার্ব প্লেই হয় তাই আই ডু প্লে, ঠিক এইভাবে আমরা সাজিয়ে লিখলাম। তাহলে এখন কটি ভার্ব হলো, এখন কিন্তু দুটি ভার্ব হলো, প্রথমটা সাহায্যকারী পরেরটা মেইন ভার্ব। এই সাহায্যকারী ভার্বটাকে কি করব আমরা বাক্যের শুরুতে বসাবো। তাহলে কিভাবে বসাবো, ডু, এবার আই চলে আসবে এখানে, ডু আই, তারপরে প্লেটা বসবে ডু আই প্লে। ওকে, এইটা কিন্তু আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। ঠিক তার পরেতে দেখো একটা আছে হি প্লেস, এখানে যে প্লে কথা শব্দের সাথে কি যুক্ত আছে, এস যুক্ত আছে, অর্থাৎ এস থাকা মানে কিন্তু আমরা কি করব ডাজ নিয়ে আসবো, একদম চোখ বন্ধ করে ডাজ নিয়ে আসবো। সাজিয়ে দেখি, প্রথমে সাজালে কি হয়, হি ডাজ প্লেস, এস এর জন্য কিন্তু আমরা আনলাম ডাজ। এবার কিন্তু আর এস যুক্ত ভার্ব বসাবো না, কারণ একবার এস যুক্ত বা ডি যুক্ত বসানো হয়ে গেলে ডু ডিড এবং ডাজ বসালে তারপরে মূল ভার্ব বসাতে বলেছি। তো আমরা তখন এর মূল ভার্বটা কি প্লে, অর্থাৎ প্লে যেই বসালাম সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মূল ভাবে পরিণত হয়ে গেল। এখন কটি ভাব, এখন দেখো দুটো ভাব, তাই দুটো ভাব থাকলে ডাসটা কি করব, ডাস আগে আসবে, তারপরে হি বসলো এবং তারপরে কিন্তু প্লে বসে যাবে, এবং এইভাবে কিন্তু এটা প্রশ্নবোধকে কিন্তু এটা রূপান্তরিত হলো। তো এই ছিল আমাদের ডু ভার্বের উপরে কিন্তু প্রশ্নবোধক যে গঠন, সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। এবার মনে করো কোনো প্লে ইট এমন কোনো ভাব নেই, শুধু ডু নিজে বসে আছে, এরকম বাক্য থাকলে মানে তার বাংলাটা কি হয়, আই ডু মানে আমি করি, হি ডিড মানে সে করেছিল, শি ডাজ মানে সে করে, এবং ডু ডিড ডাজ যদি বাক্যে সাবজেক্টের পর থাকে তার প্রশ্নবোধক বা নামবোধক করতে গিয়ে তার নিয়মটা কি হবে, নিয়মটা কিন্তু এক্ষেত্রেও কিন্তু একই হবে। তখন এই ডু ভাবটা কিন্তু আমরা মেইন ভাব ধরবো, এবং একে প্রশ্নবোধক করার জন্য আমাকে আরেকটি সাহায্যকারী ভাব আনতে হবে, সেই ভাবটা কিন্তু অবশ্যই ওই ডু ডিড ডাজ এর মধ্যে থেকেই আনতে হবে। অর্থাৎ এটাকে কিন্তু আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে কি হবে, আই ডু, এবার এই ডু ভাবটা এখানে বসবে আই ডু ডু। ওকে, তাহলে এখানে কটা ভাব পেলাম, দুটো ভাব পেয়ে গেলাম। এটা কিন্তু হলো মেইন ভাব আর এটা কিন্তু হলো সাহায্যকারী ভাব, যেটা ডু ডিড ডাজ এর মধ্যে থেকে এনেছি। এবার এই ডু ভাবটাকে আগে আমাদের কি হবে, ডু আই ডু, এটা কিন্তু প্রশ্নবোধক হলো। পরেরটা দেখো হি ডিড বলতে এখানে কি বোঝাচ্ছে, তাহলে ডিড মানে কি সিম্পল পাস্ট টেন্সে আছে, তো সিম্পল পাস্ট টেন্স ডি থাকা মানে আমাদের নতুন করে আবার ডিড আনতে হবে। তো এখানে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই, ডিড আছে বলে আবার ডিড কেন আনবো, এটা তখন কিন্তু এইখান থেকে কিন্তু এটা মেইন ভার্বের জন্য সাহায্য করতে আমাদের অবশ্যই একটি ডিড আনতে হবে। তো হি ডিড, এবার এই ডিডটা কিন্তু আমরা মূল রূপ অর্থাৎ ডুয়ে লিখব, আবার ডিডটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই সেক্ষেত্রে কিন্তু এটা প্রশ্নবোধকে হয়ে যাবে। শি ডাজ, এখানে ডাজের সাথে কি যুক্ত আছে, এস বাই যুক্ত আছে, তো আমরা কি করব, এখানে আমরা শির পরে কি করব ডাজ লিখব, এবং এই যে ডাজটা ছিল সেটা কি চলে আসে, কিসে পরিণত হবে, ডুতে পরিণত হবে। এই ডাজটা কিন্তু এখানে আনা হয়নি, এই ডাজটা কিন্তু ওই সাহায্যকারী ভাব ডু ডিড ডাজের মধ্যে থেকেই আনা হয়েছে। তো এমন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই রূপে কিন্তু আমরা তৈরি করব। এবার এই ডাজটাকে যদি আমরা শুরুতে বসাই তাহলে ডাজ শি ডু, দেখো এটা প্রশ্নবোধকে পরিণত হয়েছে। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যেভাবে হ্যাভ ভাব এবং ডু ভাব যদি বাক্যে প্রধান ভাব রূপে থাকে তাহলে কি করে এদের প্রশ্নবোধক করতে হয়। এবার আমাদের যে প্রশ্নবোধক বাক্যে যেটা শেখা, এবার আমরা প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে যেটি শিখবো, যে নিয়মটি, সেটি হচ্ছে এবার আমরা প্রশ্নবোধক বাক্য করার জন্য যে নিয়মটি শিখবো সেই নিয়মটি কি, যদি ইংরেজি বাক্যের সাবজেক্টের পর দুই বা দুইয়ের তার বেশি ভার্ব থাকে, অর্থাৎ একটি ভার্ব নয়, এবার কিন্তু একটি ভার্ব নয়, আমরা কিন্তু যে বি ভার্ব হ্যাভ ভার্ব বা ডু ভার্ব দেখছিলাম এরকম একটি না, এবার কিন্তু আমরা দেখবো যে দুটি ভার্ব আছে বা দুটির বেশি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্য কি নিয়মে করব। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা কেমন থাকবে, সাবজেক্টের পর একটি বি ভার্ব বা একটি হ্যাভ ভার্ব
বা একটি ডু ভার্ব প্লাস এখানে একটি মেইন ভার্ব থাকবে। সেই মেইন ভার্বের সাথে কখনো আমরা আইএনজি, ইডি বা ইএন বা মূল রূপই থাকতে পারে প্লাস অবজেক্ট। এই আইএনজিটা কি? আইএনজি হচ্ছে বিভাগ থাকলে যেমন ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি করতে হয় বা ইডিএন করতে হয়, এবং হ্যাভ ভার্ব থাকলে আমরা ইডি বা ইএন যুক্ত করি, এবং ডু ভার্ব থাকলে সেটাই মূল রূপ ডুই থাকে। এমন যদি কেমন কোনো ভাব থাকে, বা এক্ষেত্রে কিন্তু আরো একটি আমরা ভাব করবো, সেটা কিন্তু অবশ্যই মোডাল ভার্ব। মোডাল বলতে আমরা যে শ্যাল উইল যে ভার্বগুলো দেখি, সেই শ্যাল উইল ভার্ব যদি বাক্যে থাকে তারপরে কিন্তু সবসময় মেইন ভার্বই বসে। এমন ভার্ব যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা কি করবো? প্রশ্নবোধক বাক্য। আমরা দেখবো না যে তার সেখানে ভার্বের কত দুইয়ের বেশি আছে কিনা, বা তিনের বেশি আছে কিনা, বা চারের বেশি আছে কিনা। অর্থাৎ যদি দেখি যে ভার্ব সাবজেক্টের পর দুটি ভার্ব আছে, প্রথম দুটি ভার্ব আমরা চিনতে পারছি, সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সেই বাক্যটিকে প্রথম যে ভার্বটি থাকবে তাকে নিয়েই শুরুতে বসাবো, তাহলেই কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। তারপরে আরো কোনো ভার্ব আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা উদাহরণ সাহায্যে জিনিসটা বুঝে নিই। দেখো আমি এখানে 8টি উদাহরণ দিয়েছি, এবং 8টি উদাহরণের সাহায্যে কিন্তু তোমাদের পুরো প্রশ্নবোধক বাক্য করার যে নিয়ম, সেটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে জানতে পারবে বা শিখতে পারবে। প্রথমটা যেমন দেয়া আছে, প্রথম 1 নম্বরে যে লেখা আছে হি ইজ রিডিং, এখানে কটি ভার্ব আছে? দেখো ইজ একটি ভার্ব এবং রিডিং একটি ভার্ব। দ্বিতীয় নম্বরে কি আছে? দে হ্যাভ সিন, এখানে হ্যাভ কিন্তু একানি, হ্যাভের কিন্তু এখানে একটি ডু ভার্ব আছে, তার কিন্তু এখানে ভিটিভ ফর্ম করা আছে, অর্থাৎ এখানে দুটি ভার্ব আছে। 3 নম্বরে দেখো লেখা আছে হি হ্যাজ বিন রিডিং, অর্থাৎ এখানে কিন্তু একটি, দুটি এবং তিনটি, এখানে কিন্তু তিনটি ভার্ব আছে। 4 নম্বরে দেখো I shall be in school, বি কিন্তু এখানে অ্যামিজারের যে মূল ফর্ম বি সেখানে বসাচ্ছে, সুতরাং এটিও একটি ভার্ব, এটিও একটি ভার্ব, অর্থাৎ এখানে একটি ভার্ব এবং শালে একটি ভার্ব, অর্থাৎ এখানে দুটি ভার্ব বসাচ্ছে, একটি এবং দুটি, মোডাল ভার্ব এবং বিভার্ব। 5 নম্বরে কি লেখা আছে? হি উইল হ্যাভ এ কার, এখানে কিন্তু দুটি ভার্ব আছে, এখানে কিন্তু উইল একটি ভার্ব এবং হ্যাভ একটি ভার্ব। 6 নম্বরে কি আছে? এখানে কিন্তু উইল বি রিডিং, অর্থাৎ ইউ উইল বি রিডিং, এখানে কিন্তু তিনটে ভার্ব আছে, উইল একটি ভার্ব, বি একটি ভার্ব এবং রিডিং একটি ভার্ব। 7 নম্বরে দে উইল হ্যাভ বিন রিডিং, এখানে কিন্তু 4টি ভার্ব আছে, অর্থাৎ 1 2 3 4, 4টি ভার্ব আছে। 8 নম্বরে আছে দে উইল প্লে, এখানে কিন্তু একটি এবং উইল এর পর একটি ডু ভার্ব আছে, প্লে। সুতরাং আমরা দেখতে পেলাম যে সর্বোচ্চ একটি বাক্যে 4টি ভার্ব থাকতে পারে, 4টি বেশি ভার্ব কিন্তু সচরাচর কোনো বাক্যে দেখা যায় না বা হয় না। তো 4টি থাকুক বা 2টি থাকুক বা 3টে থাকুক, আমরা দেখবো সাবজেক্টের পর দুটি ভার্ব আছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছি দুটি ভার্বই আছে, এখানে দুটি ভার্ব আছে, এখানে তিনটে আছে। তা প্রথম দিকেই কিন্তু আমরা জিনিসটা কিন্তু বুঝে যাবো, প্রথম সাবজেক্টের পর দুটি ভার্ব দেখে কিন্তু বিষয়টা বুঝে যাবো। এখন কি করব? জাস্ট ইজটাকে আমরা বাক্যের শুরুতে বসাবো, তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক হবে। এই হ্যাভটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তাহলে কিন্তু প্রশ্নবোধক হবে। এই হ্যাজটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তাহলেই প্রশ্নবোধক হবে। এই শ্যালটাকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তাহলে কিন্তু সেটা প্রশ্নবোধক হবে। ঠিক তেমনি এবং উইলটাকে যদি বাক্যের শুরুতে, এই উইলটাকে বাক্যের শুরুতে, এই উইলটাকে বাক্যের শুরুতে বা এই উইলটাকে যদি বাক্যের শুরুতে বসাই সেটা কিন্তু প্রশ্নবোধক হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা ডু, ডিড, ডাজ আনবো না। ওকে, বাক্যে কিন্তু একের বেশি ভার্ব থাকলে কখনোই ডু, ডিড, ডাজ আনা যাবে না, এবং বি ভার্ব যদি বাক্যে থাকে সেক্ষেত্রে ডু, ডিড, ডাজ আনার কোনো প্রয়োজন নেই। বি ভার্ব নিজেই সাহায্যকারী ভার্ব রূপে কাজ করে, নিজেই আবার প্রধান ভার্ব রূপে কাজ করে, তাই এখানে সেক্ষেত্রে আমরা কখনোই ডু, ডিড, ডাজ ব্যবহার করব না। তো এই বাক্যগুলো কিন্তু দেখে কিন্তু আমরা জিনিসটা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে হ্যাজ, হ্যাভ বা ইজ বা শ্যাল বা উইল যে ভার্বগুলো আছে শুরুতে বসালে, তারপরে যা যা আছে সেগুলো বসালে কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে পারছি। এটা ছিল কিন্তু আমাদের দুটি বা তিনটি বা চারটি ভার্ব থাকলে কিভাবে প্রশ্নবোধক করা হয় তার নিয়ম। এবার আমরা ডব্লিউএস বা শব্দ কিভাবে বাক্যে ব্যবহার করে প্রশ্নবোধক করব সেটা এবার আমরা দেখি। দেখো ডব্লিউএস বলতে কোনটা বোঝায়? ডব্লিউএস শব্দগুলো কোনগুলো যেগুলো আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা ব্যবহার করি। ডব্লিউএস বাক্যের ব্যবহারের মাধ্যমে আমরা যেভাবে প্রশ্নবোধক করি সেটা এবার দেখে নিই। ডব্লিউএস শব্দগুলো কোনগুলি? ডব্লিউএস শব্দ হচ্ছে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন এবং হাউ মানে কিভাবে।
তো এখানে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে এই ডাব্লিউএস গুলো বাক্যে তখনই আমরা ব্যবহার করব যখন এই বাক্যগুলো, এই শব্দগুলো ব্যবহার করলে আমাদের সঠিক উত্তরটা সেই বাক্যে আমাদের পাওয়া যাবে। তো আমরা একটি বাক্যের মাধ্যমে দেখি এখানে কি কি ভাবে সেই ডাব্লিউএস গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো হি, এটা কি একজন সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। প্লে মানে কি, এটা কিন্তু ভার্ব। তো এই ভার্বের উপর ডিপেন্ড করে যেহেতু প্রশ্নবোধক করব, ভার্বটাকে আমরা ছেড়ে দিলাম। ভার্বটাকে ছেড়ে আমি কি করছি, আমরা ক্রিকেটটাকে ধরলাম। ক্রিকেটটা কি একটা অবজেক্ট। সুতরাং আমরা যদি এখানে প্রশ্ন করি কে ক্রিকেট খেলে, কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমাদের এখানে হু দিয়ে আমরা এখানে প্রশ্ন করতে পারবো। অর্থাৎ বাক্যে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা হু দিয়ে আমরা সেই বাক্যটা তৈরি করতে পারি। বাক্যে যদি আমাদের অবজেক্ট থাকে তাহলে আমরা হুইচ বা হোয়াট দিয়ে কিন্তু আমরা প্রশ্নবোধক করতে পারি, বা হুম দিয়ে করতে পারি, বা হুজ দিয়ে করতে পারি। অবজেক্টের ঘরে যদি কোনো জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট দিয়ে করতে পারি, বা বাক্যে যদি কোথাও আমাদের সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়ের দিয়ে প্রশ্নবোধক করতে পারি। বাক্যে যদি কোথাও কারণ উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াই দিয়ে করতে পারি, এবং কিভাবে কোনো কাজটা করা হলো সেটা যদি উল্লেখ থাকে অর্থাৎ অ্যাডভার্ব থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা হাউ দিয়ে করতে পারি। তো এখানে আমরা যে হি প্লেস ক্রিকেট এখানে যে বাক্যটা লিখেছি, এখানে কিন্তু ব্যক্তি এবং অবজেক্ট অর্থাৎ সে কি খেলে এই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হু এবং হোয়াট এই দুটি ডাব্লিউএস দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারছি। তো আমি এখানে লিখলাম হোয়াট, অবজেক্টে আমি যখন প্রশ্নবোধক করবো তখন হোয়াট দিয়ে করবো, এবং হু দিয়ে যখন আমরা প্রশ্নবোধক করবো তখন আমরা দেখবো যে সাবজেক্টটা আছে কিনা। ওকে, তো হুর একটি বিশেষ নিয়ম আছে এই সম্পূর্ণ ডাব্লিউএস এর মধ্যে। হুর নিয়মটা কি, হু হচ্ছে শুধুমাত্র সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে বলে সাবজেক্টের ঘরেই বা সেই জায়গায় যদি আমরা হুটা বসে দিই সেক্ষেত্রে নতুন করে আর কোনো এই সাহায্যকারী ভার্বের যে স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের ব্যবহার করা প্রয়োজন হবে না। কিন্তু অন্যান্য ডাব্লিউএস যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু এই ফরমেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি এখানে প্রশ্ন করি হু হু প্লেস ক্রিকেট, হু প্লেস ক্রিকেট, তখন অ্যান্সার হবে হি প্লেস ক্রিকেট। অর্থাৎ এখানে হু দিয়ে প্রশ্ন করলে আমাদের উত্তর হিসেবে কিন্তু হি নামক এই সাবজেক্টটা বা এই প্রোনাউনটা কিন্তু আমরা পাচ্ছি। এই প্লেসটা কিন্তু এখানে কোনো পরিবর্তন করা যাবে না, এখানে ডাস বা অন্য কোনো ভার্ব আনা যাবে না, এটা কিন্তু হুর কিন্তু বিশেষ নিয়ম। ওকে, এবার আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, ক্রিকেট পাবো, অবজেক্টটা পাবো। তো যাকে পাবো ঠিক সেই বাক্যটাকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখিনি কিভাবে আমরা ক্রিকেটটা পাচ্ছি। তো এই বাক্যটাকে যদি আমরা বাংলা বাক্য হিসেবে আমরা ভাবি তাহলে কিভাবে ভাববো আমরা, সে কি খেলে, কি খেলে, অর্থাৎ কি খেলে বলতে এখানে আমরা উত্তর হিসেবে বলতে কিন্তু আমরা ক্রিকেট পাচ্ছি। এই ডাব্লিউএস যখন আমরা ফরমেশন করব তখন আমরা কিন্তু আমি আগে যে ফরমেশন ডাব্লিউএস প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য যে ডাব্লিউএস যখন আমরা ফরমেশন ডাব্লিউএস শব্দ দিয়ে যখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব তার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে যেভাবে আমরা সাহায্যকারী ভার্বের মাধ্যমে প্রথমে যে শিখেছিলাম যেভাবে আমাদের প্রশ্নবোধক করতে হয় ওই নিয়মটি করার পর কিন্তু ডাব্লিউএসটা বসাবো, তাহলে কিন্তু আমাদের ভুলটা কম হবে। আমি একটু দেখি কিভাবে করতে হয়। তো হি প্লেস ক্রিকেট, প্রথমে এটাকে আমি সাধারণভাবে যে প্রশ্নবোধক করতে হয় সেই নিয়মে করি। তাহলে কি করব, হি ডাজ আনবো, প্লেসের জন্য আমি ডাজ আনলাম, তারপরে প্লেসটা কি হবে, মূল ভার্ব প্লে হয়ে গেল, হি ডাজ প্লে ক্রিকেট, হি ডাজ প্লে ক্রিকেট। এবার ডাজটা কি করব, সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসলে কি হবে, ডাজ হি প্লে ক্রিকেট। ওকে, ডাজ হি প্লে ক্রিকেট, এটি কি প্রশ্নবোধক হলো, সাধারণভাবে যে প্রশ্নবোধক শিখছিলাম সেটা কিন্তু এখন হলো। এখন আমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে গেলে আমাকে উত্তর হিসেবে কোনটা পাবো, ক্রিকেট পাবো। এবার আমি যখন লিখবো তখন কিন্তু আমি ক্রিকেট শব্দটাকে বাদ দিয়ে লিখবো, অর্থাৎ যেটা উত্তর হবে সেটাকে তখন বাদ দিয়ে লিখতে হয়। আমাদের কিন্তু বাক্য গঠন করা হয়ে গেছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব কিন্তু এখানে বসে গেছে, তারপরে সাবজেক্ট বসে গেছে, তারপরে কিন্তু মেইন ভার্ব বসে গেছে। ওকে, তো এবার হোয়াটটা প্রশ্ন বলে কি হবে, জাস্ট হোয়াটটা ডাজের আগে বসিয়ে দিই, হোয়াট ডাজের আগে বসিয়ে দিলাম, তখন ডাজটাকে আমি
ছোট হাতের বা স্মল লেটারে লিখে নিলাম। হোয়াট ডাজ হি প্লে, এই ক্রিকেট কিন্তু আর লিখবো না, ক্রিকেট আর লিখবো না, কারণ ক্রিকেট তখন আমাদের উত্তর হবে। সে কি খেলে না উত্তর হিসেবে আমরা ক্রিকেট পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা যে কোনো বাক্যের কিন্তু আমরা ডব্লিউএস কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তবে বাক্যের ডব্লিউএস ব্যবহার করতে গেলে আমাকে বুঝতে হবে উত্তর হিসেবে কোনটা থাকছে। যেটি উত্তর থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ডব্লিউএস বসানোর পর সেই অবজেক্টটা বা সেই নাউনটা বা প্রোনাউনটা কিন্তু আমরা বসাবো না। এবার আমরা একটি বাংলা বাক্যে দুটি শব্দের খুব ভুল আমরা করে থাকি, সেই ভুলটা কি একটু আমরা দেখে নিই। দেখো, যদি কয়েসি কি দিয়ে যদি কোনো বাক্য থাকে, কয়েসিকারে কি দিয়ে যদি কোনো বাক্য থাকে বাংলা বাক্য, তার যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব শুধুমাত্র সাহায্যকারী ভাগকে নিয়েই কিন্তু আমরা প্রশ্নবোধকটি করব। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো হোয়াট আনবো না। অর্থাৎ বাংলায় যদি কয়েসিকারে কি হয় সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব না। অর্থাৎ এক্ষেত্রে আরেকটু যদি আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করি তাহলে সেটা কি হবে, দেখবো যে সে কি ক্রিকেট খেলে, অর্থাৎ যার যদি সেই বাংলা বাক্যটিকে যদি আমরা প্রশ্ন করে ইয়েস এবং নো উত্তর পাই, তুমি কি ভাত খাও, এর উত্তর কিন্তু ইয়েস অথবা নো হবে, হ্যাঁ খাই বা না খাই না। সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা বাক্যে কয়েসিকারে কি থাকবে এবং তার প্রশ্নবোধক করতে গেলে কিন্তু সাহায্যকারী ভাব দিয়ে করবো, সেক্ষেত্রে হোয়াট ব্যবহার করব না। কিন্তু যদি কয়দিনকারে কি থাকে বা সেই বাংলা বাক্যটিকে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই যে কোনো একটা অবজেক্ট পাচ্ছি, সে ক্রিকেট খেলে, বাক্যটা লিখি, সে ক্রিকেট খেলে, এটা যদি প্রশ্ন করি সে কি খেলে, তখন কিন্তু তার মানে হবে কিন্তু ইয়েস অর নো। অর্থাৎ এই অবজেক্টটা কিন্তু সেটা কিন্তু এই প্রশ্নবোধক শব্দটির মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা কয়েসিকারের জায়গায় কিন্তু আমাদের কয়দিকারে কি আনতে হবে, সে কি খেলে, কয়দিকারে কি মানে হচ্ছে অবজেক্ট বেরোয়, অবজেক্টটা আমরা উত্তর হিসেবে পাই, অর্থাৎ ক্রিকেট তখন আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করবো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ব্যবহার করব, অন্য ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ব্যবহার করব না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম ইয়েস অর নো থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব না, শুধুমাত্র সাহায্যকারী ভাব, এবং ইয়েস অর নো ছাড়া অন্য কোনো যদি উত্তর হিসেবে বাক্য থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট দিয়ে প্রশ্ন সাজাবো বা হোয়াট দিয়ে আমরা ফরমেশনটা তৈরি করব।